নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা সবসময় এই অনুষ্ঠানে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক চর্চা করে থাকি, কিন্তু আজকের যে টপিকটা সেটা হচ্ছে শিক্ষা, অর্থাৎ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সঙ্গে এই শিক্ষা কীভাবে ওতপ্রোতভাবে জড়িত। এবং যদি আমি বলি সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় স্যার সুমন্তজি চৌধুরী, তার কি শিক্ষা আমরা লাভ করছি তার সান্নিধ্যে এসে এবং সাথে সাথে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সান্নিধ্যে এসে, সেটা নিয়ে এই বিষয় নিয়েই আজকের এই অনুষ্ঠান। তো প্রথমেই এটা শুরু করার আগে আমি আমার নিজের আগে পরিচয় দিচ্ছি। আমার নাম অর্ঘ্য মাইতি, আমি এই প্রোগ্রামের হোস্ট এবং আজকে উপস্থিত আমার সঙ্গে আরও একজন হোস্ট, যিনি তার পরিচয় নিজে দিচ্ছেন। নমস্কার, আমিও সঞ্চালিকার দায়িত্বেই আছি। আমিও স্যারের একজন স্টুডেন্ট। আমি সোমা সাহা, আমি দমদম থেকে আসছি। এবং বলে রাখি, এই প্রোগ্রামে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের শ্রদ্ধেয় স্যার সুমন্তজি চৌধুরী উপস্থিত হয়েছেন এবং আমরা সকলের তরফ থেকে স্যারকে প্রথমে প্রণাম জানাই এবং সকলকে বা রেস্ট অফ দ্য যারা গেস্ট আছেন সবাইকে এই প্রোগ্রামে স্বাগত। তো একে একে অন্য যারা গেস্ট আছেন তাদের আমি পরিচয় পর্বটা সেরে নেব। আমার বাদিক থেকে প্রথম কর্নার থেকে যদি আপনার পরিচয়টা দেন। নমস্কার, আমি দিব্যেন্দু দাস, আমি হুগলি থেকে আসছি, স্যারের একজন স্টুডেন্ট। নমস্কার, আমি মাধবী সিনহা, আমি স্যারের স্টুডেন্ট, আমি হাওড়া থেকে এসেছি। আপনি বলুন। নমস্কার, আমি অরূপ কুমার কয়াল, আমি সাউথ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুর থেকে এসেছি, আমি একজন স্যারের স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে। তবে এই যে আমাদের সঞ্চালক দাদা এইমাত্র বললেন যে স্যারের শিক্ষা নিয়ে সব কথা নিয়ে, তো আমরা সব স্টুডেন্টরা সেই ব্যাপার নিয়ে একটু আলোচনা করব এবং সকল দর্শকদের সাথেও টিভির ওপার থেকেও তাদের সাথেও জড়িত হয়ে পড়বো, সেটাই মানে আমাদের ইচ্ছা। তো আপনি স্যারকে কিভাবে দেখেছেন? প্রথম স্যারকে কোথা থেকে দেখেছেন? মানে উনি বলতে চাইছেন না, প্রথমে স্যারকে আমি ইউটিউবেতে দেখি। হ্যাঁ, তাহলে ইউটিউবে দেখেছেন, মানে একটা পর্দার আড়াল থেকে আপনি স্যারকে দেখেছেন। তো স্যারকে যখন পর্দার আড়াল থেকে গেলেন, স্যারের কাছে আসতে ইচ্ছে হলো, সেটা কি দেখে মনে হলো স্যারকে যেতে ইচ্ছা হচ্ছে আপনার? স্যারকে প্রথমে যখন দেখলাম, বেশ কিছুদিন আমি স্যারের ভিডিওগুলো ফলো করলাম। ফলো করার পরে একটু নিজে কম্পেয়ার করলাম যে স্যার যে উপদেশগুলো দিচ্ছেন এগুলো মানে নিজের জীবনের সঙ্গে অনেকগুলো ওতপ্রোতভাবে জড়িত। তখন সেই চিন্তাভাবনার ওপর দিয়ে ভাবলাম যে যেতে ইচ্ছা করলো, আসতে ইচ্ছা করলো, তাই স্যারের কাছে এসেছি। স্যারকে আপনি যে ওপারে দেখেছিলেন পর্দার সামনাসামনি গিয়ে, আপনার কি একই বলে মনে হলো না আলাদা? কি মনে হচ্ছে? যখন দেখেছিলাম তখন তো টিভির মানে মোবাইলে দেখেছিলাম, তারপরে আমি যখন স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যারের কাছে এলাম, আসার পর অনুভূতিটা একটু আলাদা হলো। যে ওই রকম টিভির পর্দা দেখার পর, স্যারকে সামনাসামনি দেখার পর নিজের যে ভয় ভীতির যে জায়গাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আপনি বলতে চাইছেন স্যারের কাছে দূরেই ভয় পাওয়া যায়? না, আমার যে নিজের আমার যে নিজের যে ভীতিগুলো ছিল, স্যারের সেই সান্নিধ্যে আসার পরে সেইগুলো নিজের মধ্যে শক্তি সঞ্চার হয়েছে, যার ফলে মানে সাহস, মনের উদ্যোগটা আরও বেড়ে গেছে। আচ্ছা, তো এবার আমি ম্যাডামকে জানতে চাইবো, ম্যাডামের কাছে আসবো। সেটা হচ্ছে আজকে তো শিক্ষা নিয়ে তো আমরা তো আলোচনা করবোই, সেটা তো হবেই, কিন্তু এনার যেরকম অনুভূতি হয়েছে, কারণ যে কোনো কারোর কাছে যখন আমরা যাই, যে কোনো অ্যাস্ট্রোলজার বা কারোর কাছে, এটা কিন্তু বিশ্বাস একটা খুব বড় জিনিস বা ভরসা একটা খুব বড় জিনিস। সেটা তো আমরা যখন তার সান্নিধ্যে যাচ্ছি তার আগে একটা ভরসা বা বিশ্বাস সঞ্চয় করছি, তবেই যাচ্ছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাকে যখন টিভিতে দেখছি, তাকে যখন আমরা ইউটিউবে দেখছি বা বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে তার যে প্রেডিকশনস বা তার যে কথোপকথন, তার যে ভাবনা, সেই সম্বন্ধে যখন জ্ঞান সঞ্চার করছি, তখন আমাদের মধ্যে একটা বিশ্বাস জন্মাচ্ছে, একটা ভরসা জন্মাচ্ছে। তো কোন দিকটা দেখে আপনার সেই বিশ্বাসটা বা ভরসাটা জন্মেছে যে সেই জন্য আপনি ডিসাইড করেছেন যে স্যারের কাছে যাবেন? সর্বপ্রথম বলি, স্যার মানে শুধু গুড টিচার বলবো না, মানে উনি একজন গ্রেট টিচারই কিন্তু পারে মানে স্টুডেন্টের স্বপ্নকে সফল করতে, বাস্তবায়িত করতে। ওনার মধ্যে এমন মানে আছে যেটা মানে স্টুডেন্ট যেরকমই হোক না কেন,
তাকে উজ্জীবিত করবেই। এখানে একটু ইন্টারাপ্ট করছি ম্যাডাম, সেটা হচ্ছে এটা তো ডেফিনেটলি আপনি এখন স্টুডেন্ট, স্যারের আরও শিক্ষা আমরা অর্জন করছি সকলে, সেই হিসাবে চলছি। কিন্তু যখন আপনি প্রথমে যখন স্যারের কাছে যাব বলে ভাবলেন, তো সেই সময় দাঁড়িয়ে কোন পয়েন্টটা বা কোন জিনিসটা স্যারের ভাল লেগেছিল যে না এই স্যারের কাছে যাওয়া যেতে পারে, এই স্যার আমাদের গুরু বা শিক্ষক বা পথপ্রদর্শক হয়ে দাঁড়াতে পারে? তো কোন পয়েন্টটা স্যারের ভাল লেগেছিল স্যারের প্রোগ্রাম দেখে বা স্যারকে জেনে? স্যারের মধ্যে না সূর্যের একটা প্রভাব রয়েছে, কেননা সূর্য কিন্তু নিম্নগামী জিনিসকে ঊর্ধ্বগামী করতে পারে। ছাত্ররা বিপদগামী হলেও তাকে কিভাবে বিকশিত করবে সেই জিনিসটা স্যারের মধ্যে আছে। আপনি বলতে চাইছেন আপনার মধ্যে এই ভাবনাটা জাগরিত হয়েছে? আচ্ছা, আপনার মধ্যে এই ভাবনাটা জাগরিত হয়েছে। আমি স্টুডেন্ট হয়ে আমি এটা উপলব্ধি করেছি। আচ্ছা, তো আমি শুধু না, আমার মনে হয় স্যারের সান্নিধ্যে যারাই এসেছে, সে বয়স্ক হোক বা বাচ্চাদের, তো তাদের কেরিয়ার তৈরি করার এখন টাইম, তাদের তো অবশ্যই এখন আসা উচিত আমার মনে হয়। না, তো আপনার বেসিক্যালি স্যারের সম্বন্ধে যে ভাবনাটা তৈরি হয়েছে, এটাই স্যারকে দেখে স্যারের প্রোগ্রাম, তবে আপনি ডিসাইড করেছেন স্যারের কাছে যাবেন, একটা ভরসা আপনার মধ্যে এসেছে। অবশ্যই। তো আপনার কাছে আসব যে আপনি এই যে এত কিছু হলো, আপনিও ডেফিনেটলি স্যারকে দেখেই গেছেন, কিন্তু আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই অন্যরকমভাবে যে আজকালকার দিনে যে অ্যাস্ট্রোলজি নিয়ে এত কথা হয়, এত প্রোগ্রাম হয়, এতজন অ্যাস্ট্রোলজার, ভরি ভরি অ্যাস্ট্রোলজার, তো তাদের যে পোশাক আশাক যেরকম হয়ে থাকে বা যেরকম ইলুশনের মাধ্যমে মানুষকে অ্যাট্রাক্ট করা হয়, একটা মায়া, একটা মোহ, তো সেটা বোঝাতেই পারছি হয়তো নানা রকম যেরকম পোশাক আশাক থাকে, যেরকম তান্ত্রিকের যেরকম পোশাক আশাক ওরকম টাইপের, প্লাস হয়তো ভগবানের ছবিও হয়তো থাকলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন মানুষকে আপনি দেখলেন যিনি কোট প্যান্ট টাই পরে বসে থাকেন, এবং যখন নিচে লেখাটা আসছে বা স্যার বারবার ধরে বলে থাকেন যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা যা কিছু হচ্ছে একটা ক্যালকুলেশনের মাধ্যমে হচ্ছে, এর পিছনে বৃহত্তর সায়েন্স আছে। তো যখন সে বারবার ধরে সায়েন্স বলছে, কিন্তু তার তুলনায় যদি দেখি আরও 10টা লোক যারা প্রোগ্রাম করছেন বা অ্যাস্ট্রোলজার, তারা সবাই কিন্তু একটা ইলুশনস বা মায়া বা ভগবান এইসবই বলছেন। তো সেই 10 জনকে ছেড়ে একজন কোট প্যান্ট পরা লোক সে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে বলছে, আপনি কেন তাকে বিশ্বাস করলেন? কি দেখে বিশ্বাস করলেন? আচ্ছা, প্রথমেই আমি স্যারকে নমস্কার জানাই, এবং একটা জিনিস আপনি খুব ভালো বলেছেন, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, কিন্তু তার আগে আমি বলবো আমি স্যারকে আজ থেকে চিনি না। স্যারের প্রোগ্রাম আমি লাইভ দেখছি, এবং প্রথম মা আমার প্রোগ্রামটা দেখায়। মা বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজি সবাইকেই দেখতে দেখতে একদিন স্যারকে দেখলাম আমরা টিভিতে, প্রথমবার আমি সেই চ্যানেলে দেখলাম, এবং স্যারের তখন এরকম আমি দেখিনি দাড়ি, স্যারের সেই আগেকার ফেসটা ছিল, সেই সময় পুরনো সেই ফেস, তখন স্যারকে আমি দেখেছিলাম, এবং মা আমাকে বলেছিল এইটা একটু আলাদা। তখন আমি বলেছিলাম মা তাহলে যাব, কিন্তু ওই যে যাব বলেছিলাম, তারপরে অনেক দিন স্যারের প্রোগ্রাম আমরা ডিটাচ হয়ে গেছিলাম, হয়তো টাইম মতো খুলতে পারিনি বা কিছু হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার আমার একটা চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে শুরু করি, এবং দেখার পর ফাইনালি আমি 18/4/2025 সালে স্যারের কাছে আসি, এবং স্যারের সামনাসামনি একদম স্যারকে দেখি, এবং স্যারের কাছে সব রকম সমস্যার কথা বলি, এবং স্যারকে একটা জিনিসই বলবো যে ওই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি যেটা বললেন বা কর্নিয়ার দ্বারা যে স্যার ওই কোনো একটা ছকটা যে করেন, ওটা আমার প্রথম প্রভাবিত করেছিল। এবং সব থেকে বড় ব্যাপার যেটা শুনেছিলাম স্যারেরই প্রোগ্রামে, যে স্যার বলেছিলেন যে আমি গ্রহ রত্ন কিছু বিশ্বাস করি না, এইটা আমার খুব আনন্দ লেগেছিল, কারণ ওই রত্ন পড়ে ছোটোবেলা থেকে আমি একটা দুটো রত্ন হয়তো পড়েছিলাম, কিন্তু যবে থেকে স্যারের প্রোগ্রাম দেখতাম আমার ইচ্ছা করতো না পড়তে। সকলের মাঝে আপনার ওটাই আলাদা লাগলো। ওই রত্ন দেখ অনেকের কথা শুনছি, আমি একটু বলতে চাই, একটা ছোট্ট ঘটনা বলি, একটা ছোট্ট গল্প বলি। একজন খুব বড় লোক ছিলেন, কুবের, প্রচুর বড় লোক, প্রচুর ধন দৌলত। এখন তার অনেক ট্রেন ছিল, অনেক কটা ট্রেন ছিল। একটা নিজের ট্রেনে করে তিনি যাচ্ছেন, সেখানে একজন ভিখারি এসে ভিক্ষা চাইছে, প্লিজ গিভ মি সাম ফুড, প্লিজ গিভ মি সাম ফুড, ভিক্ষা চাইছেন। সেই ভিখারিকে দেখে সেই বড় লোকটার খুব দয়া হলো, মায়া হলো। এই কথাগুলো প্রত্যেকটা কথা ভালো করে বোঝ, বুঝতে পেরেছিস? ভালো করে বোঝ। খুব দয়া হলো, মায়া হলো। সে বলল, শোনো ভিখারি, তোমাকে দেখে আমার করুণা হচ্ছে, মায়া হচ্ছে, দয়া হচ্ছে,
আমি তোমাকে এই ট্রেনটা তোমাকে আমি দান করলাম। ভিখারি তো খুব আনন্দিত যে এই ট্রেনটা আমাকে দান করলো। ভিখারি যখনই শুনলো যে এই ট্রেনটা আমার, তখন সেই ভিখারি, এই মাইকটা নিতে ভুলে গিয়েছিলাম, তখন সেই ভিখারি বলছে এই ট্রেনটা যখন আমার, তখন কাল থেকে অন্য কোনো ভিখারিকে আমি এখানে ভিক্ষা করতে দেব না, আমি একা ভিক্ষা করব। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার উপযুক্ত তাকে পুরো ট্রেনটা দিয়ে দেয়া হলো। সে কি বললো, কাল থেকে এই পুরো ট্রেনটাতে আমি ভিক্ষা নিজে করব। তাহলে সফলতার চাইতে সফল হওয়ার জন্য উপযুক্ত যদি তুমি না হও, তাহলে তুমি সেই সফলতাটা পেয়েও হারিয়ে ফেলবে, ঠিক কি না? সফল তোমাকে আমি দিলাম, এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর তুই দেখ। আমি যখন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, আমি কোনো অ্যাস্ট্রোলজারকে ছোট করতে চাইছি না, কিন্তু আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, সেই অ্যাস্ট্রোলজার বলছে তুমি আমার কাছে এসছো, তুমি এইটা নিলে তোমাকে আমি পাইয়ে দেব। আর আমি মিনিমাম 1,00,000 বার বলেছি আমি তোমাকে পাওয়ার উপযুক্ত করব। ট্রেনটা তোমাকে আমি দিলাম, তুমি সেই ট্রেনটা হ্যান্ডেলই করতে পারবে না, সেই ট্রেনটা নিয়ে বিজনেসই করতে পারবে না, কেননা তুমি তোমার মনোবৃত্তির মধ্যে থেকে গেছো। আমার ভিক্ষাটাই মনোবৃত্তি, সেই ভিক্ষা করব আমি, অন্য কাউকে আর ভিক্ষা করতে দেব না। আজকে প্রথম যখন ও এসেছিল, দাড়ি না দাড়ি এইগুলোর কথা বলছে, আসল জিনিস কি, প্রথমে ও আমার কাছে এসে স্যারেন্ডার করে দিয়েছিল, ওর কথা বলছি। আবার যদি আমি মায়ের কথা বলি, স্যারেন্ডার হয়েছিল। আবার যদি এর কথা বলি, পরিষ্কার স্যারেন্ডার হয়েছিল। তার কারণ আমার কাছে যখন কেউ আসছে, যদি খোলা কাগজ হয়ে না আসতে পারে, তাহলে সেই কাগজের উপর আমি কখনো কিন্তু আমার স্বপ্নকে, তোমার যেই চাহিদা, আমার স্বপ্ন রূপে বাস্তবায়িত করতে পারবো না। পৃথিবীতে এমন কোন সফল মানুষ নেই যে হারেনি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোথায়, আমি কোনটা বোঝাবার চেষ্টা করি, টি-20 বিশ্বকাপ এক্সাম্পল, মনে কর ভারত একটা খেলায় হেরে গেল, তার মানে সে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেল তা নয়। আসল হচ্ছে জেতাটা, মূল জেতা। সেখানে একটা দুটো হার থেকে আমার এই ড্রব্যাকস, আমার এই স্ক্রুটিনির প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন আমার টিমের, সেখান থেকে বরঞ্চ আরো রেকটিফিকেশন করার জায়গা। আমি একটাতে হেরে গেলাম তাহলে আমি আর বাদবাকি ম্যাচ খেলবো না তা নয়। জীবনে সফল হতে গেলে এই যে প্রতিবন্ধকতাকে তোমাকে ওভারকাম করতে হবে, তার কারণ আমি না দারুণ শান্তিতে আছি, আমার কোন রকমের কোনো প্রতিবন্ধকতা নেই, কিছু নেই। তাহলে নয় তুমি চিতাতে জ্বলে পুড়ে গেছো, তা না হলে কবরের মধ্যে মাটির নিচে রয়েছে। এখানে আমি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, অবশ্যই। এই যে আপনি বললেন এই যে শিক্ষার কথা, মানে এই শিক্ষাটা মানে হচ্ছে জাগ্রত শিক্ষা, মানে মানুষকে জাগানো, তার সব রকম ডিসিপ্লিন, ডেডিকেশনস, প্রচেষ্টা সবকিছুর মাধ্যমে। তো আজকে তো টপিকটা শিক্ষা নিয়ে, আপনি এই পয়েন্টেই কথা বলছেন। একটা ইম্পর্টেন্ট কথা বলি, একটা ছোট্ট ইম্পর্টেন্ট কথা। বাঁকুড়ার একজন ভদ্রলোক আমাকে কোনোদিন স্যার বলে ডাকেননি, গুরু বলে ডেকেছেন। সেই বাঁকুড়ার ভদ্রলোক আজকে আমাকে 8টার সময় হোয়াটসঅ্যাপ করছেন, এবং আমার অফিসেও হোয়াটসঅ্যাপ করেছেন, করে বলছে আমি না বাস স্ট্যান্ডে এসে দেখছি এখান থেকে তো কলকাতা যাবার বাস কোনো কিছু নেই। তার মানে আমার কাছে তিনি এসছেন মিরাকেল ম্যাজিকের জন্য, তার মানে আমার কাছে রেমেডি নিয়েছেন, আমাকে গুরু বলছেন মিরাকেল ম্যাজিকের জন্য। যখন আমি কোনো টিচারের কাছে যাব, আমি সারা জীবন তাই করে এসেছি, আমি যখন গুরুর কাছে যাব বা আমি যখন আমার আজকের লক্ষ্যস্থানে যাব, এবং আমি জানি কলকাতায় কোথায় সেই একটি চ্যানেলে আমি যাব, আমি 8টার সময় কখনো বাস স্ট্যান্ডে আসবো না। আমি হলে 4টের সময় বাস স্ট্যান্ডে আসতাম, শিয়ালদাতে এসে 2 ঘন্টা দরকার হলে বসে থাকতাম। তাহলে কি আমি যে শিক্ষাটা দিলাম সেই শিক্ষার মানেটাই সে বোঝেনি। সে অনেক বয়স্ক, 70-72 বছর বয়স, তিনি আমাকে গুরু গুরু বলেন, মূল্যহীন গুরু ডাক। তাহলে কেবলমাত্র ওই মিরাকেল ম্যাজিকের জন্য গুরু গুরু বলে ডাকছি তা নয়। তাহলে আমি যেটা বলছি সেটাকে তোমাকে অনুভব করার প্রয়োজন আছে। ও আমাকে এত শ্রদ্ধা, এত ভালোবাসে, ওর জীবন পরিবর্তন। ওর ছেলে কোথায় তলিয়ে যাচ্ছিল, মাধ্যমিক পরীক্ষা দিল বোধহয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, উচ্চ মাধ্যমিক কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট করলো,
কিন্তু এত করে বারণ করলাম মোবাইল দেখবি না, মোবাইল দেখবি না, মোবাইল দেখবি না, সেই মোবাইল দেখলো। ছাড়িনি কিন্তু, ও আমার স্টুডেন্ট বলে আমাকে বাবা বাবা বলে ডাকে বলে ব্যারাকপুরের চেম্বারে গলা ধরে তাড়িয়ে দিয়েছিলাম, ছেলেকে আর বাপকে জিজ্ঞেস করে নে। কম্প্রোমাইজ আমি জীবনে কখনো করিনি। কম্প্রোমাইজ করার জন্য আমি সুমন্ত জি চৌধুরী থেকে স্যার সুমন্ত জি চৌধুরী হয়নি। আমি একটা ছোট্ট বলবো স্যার, জোরে বল, জোরে বল। এই কথাটা মানে শুনে, মানে ট্রেনের ইয়েটা শুনে স্যারের একটা জিনিস মনে পড়লো আমার। সেই স্যারের মানে মানে শিক্ষকের নাম আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। মানে তিনি স্টুডেন্টদের কিভাবে উজ্জীবিত করতেন, একটা ছোট্ট সামারি করে বলছি যে স্টুডেন্টদের যখন পড়াচ্ছে তখন একটা স্টুডেন্টের ঘড়ি চুরি হয়েছে। তখন স্যারকে যখন বলেছে, স্যার তখন বললো যে ঠিক আছে, এইখানের মধ্যেই কেউ নিয়েছে হয়তো, তাই তোমরা এক কাজ করো, প্রত্যেকে চোখগুলো রুমাল দিয়ে বাঁধো, আমি পকেট সার্চ করব। স্যার তখন স্টুডেন্টদের পকেটগুলো সার্চ করছেন, নিজেও কিন্তু চোখটা বন্ধ করে রয়েছেন। তারপরে পকেট থেকে বের করে টেবিলে রেখেছে, এই নাও তোমার। যা পকেট থেকে বের করছিল সে তখন ভাবছে যে হায় আজকে আমি মানে একদম মানে ইয়েতে চলে গেলাম। কিন্তু স্যার তো জানে ও যে মানে অনেক দিন পরে যখন সেই স্টুডেন্টটা মানে ইয়ে হয়েছে, স্যারকে দেখতে পেয়ে বলছে, স্যার আমি সেই স্টুডেন্ট, আপনার মনে পড়ছে না? ঠিক আছে, রাগ এই গল্প হয়ে গেছে, এই গল্প বেকার বলে টাইম ওয়েস্ট করছিস কেন? একটা কথা আমি যদি বলি যে বাম পাশের স্যারকে আমি বলতে চাই যে স্যার যে এই মাত্র যে ঘটনাটি বললেন আমাদের এই স্যারের সন্তানের ব্যাপারে, যে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিয়েছিলেন, তাহলে এই ব্যাপারটা থেকে আপনার মানে স্যারের এই আচরণ কি বলে মনে হয় যে একজন স্যারকে যে শাসন করা যে কতটা জরুরি? না না, তুই একে বলছিস, তুই ওকে বলছিস তো? ও আমি তোকে ওর হয়ে আমি উত্তর দিচ্ছি, ও এই ব্যাপারে মারাত্মক উজ্জীবিত করবে। না না, ও এই ব্যাপারে মারাত্মক। তোকে একটা কথা বলছি, শোন শোন শোন। ও খুব একটা বেশি দিন আগে আমার কাছে আসেনি, কিন্তু আমার কথা ও 100,000% শোনে, এবং ও কিন্তু অ্যাকচুয়ালি কর্মযোগী। ঠিক বলছি না ভুল বলছি? ও কর্মকে বিশ্বাস করে। এমনি তার আমাকে ভগবানকে স্পিরিচুয়ালিটির জন্য মানে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার কাছে পুরো স্যারেন্ডার করেছে। ও প্রথমে একটা 7,000 টাকার চাকরি করতো, সকাল 6টার সময় বেরোতো, রাত 12টার সময় ঢুকতো। আমি ওকে বলেছিলাম চিন্তা নয়, কঠোর কঠিন পরিশ্রম করে যা। ওর যে প্রতিবন্ধকতা সেইগুলোকে নিয়ে তো আমি এখন বলবো না, ঘরে বাইরে সব জায়গায় সে 7,000 টাকা থেকে 12,000 টাকা, 12,000 থেকে 18,000, 18,000 থেকে এখন 25,000। তার মানে স্যার আপনি এটাই বলতে চাইবেন কি যে স্যারের এই যে প্রেসার বা শাসন, এটা আপনার জীবনে প্রচুর পরিমাণে? দাদা ওর আগে এইবার আমিও একটুখানি বলবে যে আমি বলছি মূলত এই যে পরিবর্তনটা কেবল রেমিডির দ্বারা হয় না। হ্যাঁ, ইয়েস অর নট? Yes, sir. কেবল রেমিডির দ্বারা কখন এই পরিশ্রমটা হতো, ও যদি মানে পরিবর্তনটা হতো, ও যদি পরিশ্রমটা না করতো? ঠিক বলছি না ভুল বলছি? কখনো হতো না। তাহলে এইটাই তো শিক্ষা। শিক্ষা মানে আমি সবসময় ডিগ্রিধারী, আমি ওই মানে এইটা যদি অর্ঘ্য বলে তো অর্ঘ্যকে আমি এখানে ছোট করছি না। 3টে লাইনের মধ্যে দেখা যাচ্ছে 2.5টা লাইনই আমি ইংরেজিতে বললাম। এইটা কিন্তু ঠিক তো, এইটা অ্যাকচুয়ালি কিন্তু শিক্ষা নয়। মূল শিক্ষা হচ্ছে আমাদের ভেতরের যে শক্তিটা রয়েছে, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিংকিং, সেটাকে জাগরিত করা। সেই জাগরিত করার এবার তুই প্রশ্ন কর, প্রশ্ন কর। আপনি রয়েছেন না আমাদের জীবনে। না আপনি রয়েছেন না, যতক্ষণ পর্যন্ত না আমার কথা শুনছে ততক্ষণ পর্যন্ত তো সম্ভব নয়। এমন অনেকে রয়েছে যারা আমার কাছে আসে, এসে মিরাকেল পারসন, মিরাকেল পারসন, মিরাকেল পারসন অনেকে মনে করে। না, আমি আবার অনেকে কি মনে করে, অনেকে যখন জাগরণে স্বপ্নে শয়নে সব সময় যখন আমাকে দেখে, আমার রিসেন্ট একটা লাইভে সে বলছে আপনাকে তো আমি খাওয়ালাম, আপনাকে তো আমি পা ধরে প্রণাম করলাম, অথচ সেদিন আপনি চেম্বার করছিলেন। আমার ঠিক এরকম লোকনাথ বাবার সাথে হয়, আমার ঠিক এরকম লোকনাথ বাবার সাথে হয়। আমার অফিস মানুষজনদেরকেও দেখিয়েছি, রাত্রিবেলায় আমার যে ঘরটা পুরো একদম সেই মানে কি বলবো, মানে ওই কি বলে ধুনোর গন্ধে মমা করে। আসলে এটা হয়তো কোন রকমের মানসিক প্রবৃত্তি। একটা মানুষকে যখন আমি ঈশ্বর মনে করে একদম পুরোপুরি সমর্পণ করে দিলাম, সে বারংবার কিন্তু আমার কাছে দেখা দেবে। সে মানুষই হোক, তখন তাকে আমি দেবত্ব আরোপ করব। বলে না কি বলতে চাইছিলেন আপনি?
আপনি যে কোশ্চেনটা করলেন সেটা তো স্যার কিছুটা বলেই দিলেন, হ্যাঁ। প্লাস এটাও বলতে চাই যে স্যার একটা কথা বলেন যে চেষ্টা করতে হবে, জীবনে সফল হওয়ার জন্য সবসময় চেষ্টা করতে হবে। কোনো জায়গায় তো বিফল হয়ে গেলাম তাহলে ভেঙে পড়লে চলবে না, কারণ জীবনটা আমাদের অনেক বড়, একটুখানি নয়। আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। একটা মিনিট কথা বলে নি, তারপর তুই বলবি। ও যে বলছে জীবনে কিন্তু চেষ্টা করতে হবে, যখন যদি আমরা বিফল হয়ে গেলাম, যদি আমরা বিফল হয়ে গেলাম নয়, বিফল আমরা হবই, বিফল আমরা হবই। কিন্তু আমি এখন বিশ্বাস করি না ডিফল্ট হব, কারণ হচ্ছে স্যার আছে পেছনে আমার সবসময় ব্যাকআপ সাপোর্ট দেওয়ার জন্য। তার কারণটাও আমি তোকে বলে দিই। তার কারণ অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি একদম পাখির চোখের মনি দেখতে পাচ্ছি। তাহলে বিফলতাকে আমি বিফলতা হিসাবে দেখছি না, বিফলতাকে আমি স্ক্রুটিনি হিসাবে দেখছি, আত্মসমালোচনা করছি। বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি প্রশ্ন কর, আর 5 মিনিট বাকি রয়েছে। আচ্ছা, এবার আমি যেটা স্যারের কাছে আসবো, আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে কথা স্যার বললেন এত কিছু, তার মানে স্যার তো সেই জাগ্রত শিক্ষার কথাই বলছেন, মানে আমাদের ভিতরকার শিক্ষা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই স্যারের সঙ্গে যে যুক্ত থাকি আমরা, সেই শিক্ষাটা পাচ্ছি কি করে? স্যারের সঙ্গে আমরা টাচ আপে আছি, স্যারকে গুড মর্নিং গুড নাইট জানাচ্ছি, স্যার ইনস্ট্রাকশন দিচ্ছে, স্যার যে স্ট্যাটাস দিচ্ছে, স্যার যে ইউটিউব প্রোগ্রাম করছে সেখান থেকে যে এইগুলো শিক্ষাগুলো দিচ্ছে সেখান থেকে তো পাচ্ছি। তো সেই শিক্ষা থেকে আপনার নিজের মতন করে, কারণ এক একজন মানুষ যখন শিক্ষা দিচ্ছেন একজন টিচারের কাছ থেকে এক একজন স্টুডেন্ট, হ্যাঁ, মানে একটা ডিফারেন্ট ভাবে মানে একটা ভাবনায় সেই শিক্ষাটাকে নেয়। তো আপনার ক্ষেত্রে স্যারের যে দেওয়া শিক্ষা সেটা কিরকম ভাবনায় আপনার কাছে প্রদান হয়েছে বা আপনি সেটাকে গ্রহণ করেছেন? না স্যার, আমি আসার পরে স্যার যেভাবে আমার সমস্যা অনুযায়ী স্যার আমাকে যেভাবে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশটা আমি সেই রকমভাবে পালন করেছি। পালন করার পরে আমার যে কিছুগুলো, যে সমস্যাগুলো, যে সেখান থেকে আমি একটু তাড়াতাড়ি বল, আমি বলি 1 মিনিট। এবারে তারপরে সেই আস্তে আস্তে সেই রকম পদ্ধতিতে এগিয়ে গেছি, যাওয়ার পরে আমি এখন মোটামুটি ঠিক আছে। কিন্তু এখানে জাস্ট একটা আমার অ্যাড-অন কোশ্চেন, যে এই যে ওভারকাম করেছেন ভালো কথা, স্যার তো দিশা দেখাচ্ছেন, ওভারকাম করছেন, ওখান থেকে কিছু কি শিক্ষা মানে কোনো কি লেসন পাচ্ছেন, এবং সেটা আপনার জীবনে সারা জীবনে না বলে তো আমি তো এগোতে পারবো না। হ্যাঁ, স্যারের সেই শিক্ষাটা পেয়েছি বলেই তো আমি তো এগিয়েছি একদম একদম একদম। আর তারপরে যে স্যার যে ইউটিউবে যেগুলো ছাড়েন, মানে যে জিনিসটা বলেন তার আগে যে সাজেশনগুলো দেন, স্যার সান্নিধ্যে না আসুক, ওই যদি স্যার যে কথাগুলো বলছেন যদি ধ্যান দিয়ে আমি মনে করি যদি কেউ নিজে নিজে বাড়িতে ফলো করেন, অবশ্যই অবশ্যই খুব ভালো বলেন। তাহলে আমি এই কথাটা আমি বলতে চাই, অনেক সবসময় আমি জানি স্যার যে খুবই আমাদের ব্যস্ত থাকেন, স্যার সবসময় স্যারকে ডিস্টার্ব করাটা নিজের বিবেক থেকে আটকায়। সেই কারণ থেকে যে স্যারের প্রোগ্রামগুলো শুনি বা দেখি, স্যার কিন্তু নিজের কথাগুলো বলেন না, তার স্টুডেন্টদের কথা মাথায় রেখে সে পুরো সম্পূর্ণ শিক্ষাগুলো দিয়ে যান। সেই কথাগুলো মাথায় রেখে আমি নিজে কিন্তু বহুবার ভেঙে পড়ি, কিন্তু স্যারের এই কথাগুলো শোনার পরে আমি আবার উজ্জীবিত হয়ে পড়ি। সেই কথাটা আমি আমার নিজের বললাম একটু। বলুন। যখন আমি নিজের জায়গাটা নিজে যখন একটু ফিল করি যে আমি ঠিক সুস্থ নয় বা আমার কিছু প্রবলেম আসছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওই স্যারের এই প্রোগ্রামগুলো কিন্তু ফিরে রিপিট করি। আমি বলছি আমরা স্টুডেন্ট হিসাবে যেটা পাচ্ছি, যদি অন্য পার্সেন্ট যদি দেখে যে স্যারের এই বক্তব্যগুলো, যে উনি যেভাবে উনি আরো লেসন পাবেন 100 পাবেন। তাহলে আমি এবার একটা লাস্ট কোশ্চেনে চলে আসছি, টাইম অনেক শর্ট, তো সেখানে দাঁড়িয়ে একটা লাস্ট কোশ্চেন, যে মুদ্রা কথা আমরা আজকে টপিকটা নিয়েছিলাম শিক্ষা এবং কিভাবে শিক্ষার সঙ্গে অ্যাস্ট্রোলজি জড়িত। তাহলে আমি এবার বলতে চাই, তাহলে কি একজন অ্যাস্ট্রোলজার একজন শিক্ষক হয়ে উঠতে পারেন? এবং বিশেষ করে স্যার সুমন্ত্রী চৌধুরীর মতন আমাদের গুরু, আমাদের যে স্যার আছেন, তিনি কি একজন শিক্ষক হয়ে উঠেছেন আমাদের জীবনে? এক এক করে ইয়েস নোতে অবশ্যই অবশ্যই। আর তিনি না থাকলে আমরা এতদূর এগোতে পারতাম না। একদম। আপনি বলুন। অ্যাস্ট্রোলজার শিক্ষক হতে পারে, তার আমাদের প্রমাণ একজন আমাদের স্যার। ঠিক আছে, আমাদের স্বপ্ন দেখা।
এগিয়ে তো চলার স্বপ্ন তো দেখান। এটুকু বলতে চাই পুরোটাই science। যে পুরোটাই সায়েন্স, এবং স্যারের এই শিক্ষার জন্যই সায়েন্সের সঙ্গে শিক্ষাটা মিলিত হয়েই তবেই আমরা এগোচ্ছি, এটা মনকে হচ্ছে বেসিক। মনকে সবসময় মানে উজ্জীবিত। আচ্ছা একদম অনুষ্ঠানটা শেষ তো, আমি জাস্ট একদম পুরো 15 সেকেন্ডের জন্য তোকে জানতে চাইছি, তুই হঠাৎ করে বললি পুরোটাই সায়েন্স, সায়েন্স মানেটা কি? চট করে বল 15 সেকেন্ডের মধ্যে। তুই বললি হঠাৎ করে আমার মনে হলো সায়েন্স, পুরোটাই সায়েন্স, সায়েন্স মানেটা কি? সায়েন্স মানে যেটা ক্যালকুলেশন, আপনি যেটা ক্যালকুলেশন, কিসের ক্যালকুলেশন? সব কিছু, গ্রহ নক্ষত্র তারা সব কিছু নিয়ে আপনি যে ক্যালকুলেশনটা করেন, এবং আমাদের জীবনের যে প্রত্যেকটা পর্যায়ে যে আপনি ক্যালকুলেশন করে বলছেন যে এই টাইমে এইটা শুরু হবে, ওই টাইমে ওটা হবে, যে ইউটিউবের মাধ্যমে আমরা আর দেখি। সময় নেই। সায়েন্স মানেটা হচ্ছে, জীবনের সায়েন্স মানেটা হচ্ছে নিজেকে চেনা, নিজেকে জানা, আমি পারি তাকে বিশ্বাস করা। আমি কি পারি, আমি যাতে পারি তার জন্য বটবৃক্ষের চারিপাশে যখন আমি সুতলি বাঁধছি, তখন সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়। তখন আমি আমার যে সায়েন্স অর্থাৎ ঈশ্বর, আমার আরো স্টুডেন্টের অনুষ্ঠান আছে সেখানে আমি এক্সপ্লেইন করব আমার যে ঈশ্বর, সেই ঈশ্বরকে তখন আমি অবিশ্বাস করতে শুরু করি। তাই নিজেকে বিশ্বাস না করলে কখনো কোনো মতেই কোনো সায়েন্টিফিক হওয়া যায় না, কখনো কোনো ঈশ্বর তত্ত্বকে প্রাধান্য বা প্রামাণ্য নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা যায় না। শেষ কর। তো আজকে এই প্রোগ্রামটা থেকে আমরা এটাই তুলে ধরতে চেষ্টা করলাম যে শিক্ষা এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, এবং বিশেষ করে স্যার সুমন্ত চৌধুরীর সায়েন্টিফিক প্রেডিকশনস অ্যান্ড তার সঙ্গে শিক্ষা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত একজন মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য, এবং সেই এবং সকলে সেটা খুবই গভীরভাবে আমরা সেটা এক্সপিরিয়েন্স করেছি এবং আরও করে চলেছি এবং আরও এগিয়ে চলেছি। তো আশা করি এই শিক্ষার ব্যাপারটা আপনাদের পরিষ্কারভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে বোঝাতে পারলাম। তো আজকের মতন এটুকুই, ধন্যবাদ, নমস্কার।